আজকের ভিডিও সরাসরি ফুলকপির জমি থেকে। আগামী বর্ষাতে বেড তৈরির সঠিক কৌশল। কপির বীজতলার বেড ছাউনিটা নর্মাল না শক্তপোক্তভাবে করবেন? আজকে জুন মাসের 30 তারিখ, অর্থাৎ জুন মাস শেষ হচ্ছে। কালকে জুলাই মাস পড়বে। তো জুলাই মাস পড়া অর্থাৎ আমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু ফুলকপির চারা দিয়ে কমপ্লিট করতে হবে। আর চারা যখন আপনারা দিয়ে কমপ্লিট করবেন, সাথে সাথে কিন্তু আমাদের বেডের কথা মাথায় রাখতে হবে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন আপনি কবে চারা ফেলবেন, সেই জন্য আজকের ভিডিওটা সরাসরি মাঠ থেকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন, আজকে আমি যেটা করছি, এখানে বেড এখানে কমপ্লিট আছে, দেখতে পাচ্ছেন। মানে কালকে বেড কমপ্লিট করেছি, আকাশে মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সেই জন্য এটা একদম রেডি করে রাখা আছে। এই যে চটাগুলো করা আছে, এইগুলো দিয়ে এখন ওপরে ত্রিপল দিয়ে ঢেকে রেখে দেব। মানে প্রয়োজন মতো জল খাওয়াবো, তারপরে আবার আমরা জোতে চারাটা বসিয়ে দেবো। প্রয়োজন মতো আমরা জল খাওয়াবো। অতিরিক্ত জল দিলে আপনি কিন্তু আপনার সময় মতো বীজটা বসাতে পারবেন না। মনে রাখবেন, এবার যে পুজো হচ্ছে, আমরা প্রত্যেকবার ফুলকপিটা চাষ করি সেটা পুজোর টার্গেটে করি। ম্যাক্সিমাম সব থেকে বেশি চাষ হয় পুজো টার্গেটে। মানে বিশ্বকর্মা পুজোতে তুলতে হবে, এই টার্গেটে আপনি যদি আগান, তাহলে আমাদের এই যে সামনে জুন মাস আসছে, এই জুলাই মাস আসছে, তার 6 তারিখের ভিতরে আমাদের কিন্তু চারা দিয়ে কমপ্লিট করতে হবে। তো আপনি যদি 6 তারিখের ভিতরে চারা দেন, আপনার হাতে সময় থাকবে 70 দিন। খেয়াল করে দেখুন, অক্টোবরের 16 তারিখে কিন্তু ষষ্ঠী। তো অক্টোবরের 16 তারিখে যদি আপনার হিউজ পরিমাণে ফুলকপি তুলতে হয়, তাহলে আপনার 70 দিন হাতে রাখতে হবে। 60 দিন হলে কিন্তু বেশি উঠবে না। তাহলে সেই 70 দিনের হিসাবে আগাতে গেলে 6 তারিখে আপনাকে কিন্তু চারা দিতে হবে। তাহলে আগস্টের 6 তারিখে আপনার লাগাতে হবে। এবার 70 দিন বাদে গিয়ে 16 তারিখ আসবে, তখন আপনার সব থেকে বেশি ফুলকপি আপনার জমি থেকে উঠবে। এই জন্য আপনারা নার্সারি তৈরি করে ফেলুন, নার্সারি তৈরি করে চারাটা দিন। আর আপনাদের বারবার একটা কথা বলি, যে যখনই আপনি নার্সারি তৈরি করবেন, আপনার হাতে 30 দিন সময় থাকে। ওই 30 দিন বাদেই জমিতে কিন্তু ফুলকপি লাগাতে হবে, 28 থেকে 30। তা যখন 28 থেকে 30 দিন হয়ে যাবে, আপনার জমি যদি রেডি না থাকে, তাহলে তো বিপদ। জমি রেডি নেই, এইদিকে একটানা বৃষ্টি, বর্ষাকাল যদি লেগেই থাকে, যদি না হয়, তাহলে কী হবে? তাহলে আপনি লাগাতে পারবেন না সময় মতো। আর সময় মতো আপনি যদি রোপণ না করেন, তাহলে আপনার সময় মতো ফুলকপি উঠবে না, আর ফুলটা তাড়াতাড়ি চলে আসবে। এমনও হয়েছে, অনেক চাষি ভাই আপনারা বারবার চারা দিয়েছেন, চারা দেওয়ার পর মানে 40 দিন 45 দিন হয়ে যায়, আপনারা রোপণ করতে পারেন না, তখন চারাগুলো নষ্ট হয়। তো এই জন্য পাশে দেখতে পাচ্ছেন জমিতে বেডের কাজও কিন্তু শুরু করেছি। আমি বীজ ফেলিনি, এখনও 5 দিন বাদে বীজ ফেলবো। তো তার আগেই কিন্তু জমিতে আমি বেড কমপ্লিট করে ফেলছি। তো জমিতে যখন বেড করছি, কিভাবে বেডটা করছি অল্প একটু আপনাদের দেখাবো। আগেরবারের ভিডিওতেও দেখিয়েছি, তার আগের বারেতেও তুলে ধরেছি। তো এইবার এই বর্ষাকালে বেডটা কেমন করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি নিজেও বেড করছি, আর সাথে আমার সঙ্গে দুজন আছে। চলুন অল্প একটু দেখাবো বেডটা কীভাবে করবেন। সরাসরি মাঠ থেকে দেখুন ডিস্টেন্সটা কত রাখা যায়, বেডের চওড়াটা, আপনি সিঙ্গেল বেড না ডাবল বেড করবেন, কোনটাতে সুবিধা বেশি, অল্প একটু এই ভিডিওতে তুলে ধরবো। আর সার ব্যবস্থাপনা কী দেবেন, অল্প একটু অবশ্যই ভিডিওতে দেখবেন। এখন দেবেন কি দেবেন না, কারণ আপনি ফুলকপির চারাটা বসাবেন এখনও মোটামুটি 30 থেকে 35 দিন বাদে। তাহলে এই মুহূর্তে সার দেওয়া কি উচিত হবে, তুলে ধরবে এই ভিডিওতে। আপনারা দেখছেন চাষবাই গ্রিন ওয়েভ ফার্মার্স কিষাণ চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষবাই প্রথম আপনার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরপরে পরপর চলবে ফুলকপির সিরিজ। যে করলা লাগিয়েছি, উচ্ছে লাগিয়েছি, তার সিরিজ চলবে। তো চ্যানেলটিকে পাশে রাখতে পারেন, প্রতি মুহূর্তে আপডেট আপনারা পেয়ে যাবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি, ভালো লাগলে লাস্টে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, এখানে ক্যামেরাটা সেট করছি, কিভাবে আমরা 3 জন টানছি অল্প একটু আপনাদেরকে দেখাবো। বেড টানার সময় সব সময় আপনারা চওড়া মুখওয়ালা কোদাল নেবেন, কেমন এই দেখতে পাচ্ছেন ভিডিওতে। অর্থাৎ চওড়া মুখ নিলে কি হবে, আপনি এক এক কোপ দেবেন, দুদিকে, এদিকে একবার এদিকে একবার, দেখুন এইভাবে মাটি তুলতে তুলতে আগিয়ে যাবেন। যদি কোদালের মুখটা ছোট হয়, তাহলে বেডের মাঝখানের যে জায়গাটা আছে, যে ড্রেনটা হবে, সেটা খুব সরু হয়ে যাবে, জল নিকাশি ব্যবস্থা খারাপ হবে এবং গাছগুলো খুব কাছাকাছি হবে। সামনে থেকে দেখানোর চেষ্টা করি আমার কোদালটা কেমন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, যথেষ্ট মুখটা চওড়া। তাহলে একবার করে একটা কোপ এদিকে ফেলবেন, ওদিকে ফেলবেন। আর যে মাটিটা তুলে ফেলা হচ্ছে বেডের উপরে, ওইখান দিয়েই কিন্তু গাছ যাবে। 6 আঙুল ছেড়ে দিয়ে ওখানে গাছ বসানো হবে। এরপর বৃষ্টি পেয়ে যখন মাটিটা আটবে না, ওইখানে একদম মাটিটা ফুলে থাকবে, আঙুল দিয়ে সরাবেন, চারাটা বসাবেন, চাপ দেবেন। আর ছোট ছোট কোপ দেবেন, দুদিকে মাটি তুলবেন যখন, ছোট কোপ
এই দেখুন ঘন ঘন কোপ দেবেন আর দুদিকে তুলবেন, তাহলে যথেষ্ট মাটি পাবেন। মাটি টেনে নিয়ে গেলে সেক্ষেত্রে মাটি কিন্তু কম হবে। দুপাশে আপনারা বেড দেখতে পাচ্ছেন। এই বেডের মাপ অ্যাকচুয়ালি কত নেবেন, তাহলে উপরে টপটা থাকবে আপনার 1 হাত 2 আঙুল থেকে 4 আঙুলের মাঝখানে। তাহলে 1 হাত 4 আঙুল যদি আপনার এরকম টপ হয়, তাহলে দুপাশ দিয়ে আমরা কিন্তু লাগাবো। দুপাশে 4 আঙুল বা 6 আঙুল ছেড়ে দিয়ে এইভাবে মাঝখান দিয়ে লাগাবো, মানে মোটম হাত দূর দূর দিয়ে এরকম লাগাবো। তাহলে কিন্তু আপনার একটা বেডে 2টো করে লাইন হবে। সেক্ষেত্রে 1 বিঘাতে আপনার চারার সংখ্যা মিনিমাম 600 থেকে 700 কিন্তু বেশি ধরবে। আর সামনে যে বর্ষাকাল আসছে না, এই বর্ষাতে আপনার কিন্তু পচাটা কম লাগবে। মানে গোড়া পচা, অতিরিক্ত জল হলে সিঙ্গেল বেড যখন করবেন, দুদিক থেকে ধুয়ে মাটিটা আপনার শিকড় যখন বেরিয়ে যাবে, গাছের পাতা হলুদ হবে, নিচের পাতা ঝরে যাবে, আর গাছের পাতায় কিন্তু রোগ লাগবে বেশি। সেই জন্য ডাবল বেড বর্ষাকালে সব থেকে বেটার হয়। একদিকে চারার সংখ্যা বেশি হয়, দুই দিকে চারার গ্রোথটা খুব ভালো থাকে, কারণ মাঝের শিকড়গুলো তো সুরক্ষিত থাকে, মানে সুরক্ষিত থাকে। একদিকের মাটি ধুয়ে বেরিয়ে গেলেও এই পাশের গাছের চারাগুলো কিন্তু সুন্দর থাকে। তাহলে দুপাশের 2 গাছের চারার শিকড়গুলো একদম মাঝখানতে সুন্দরভাবে থাকবে। তো এই হচ্ছে আপনার ডাবল বেড। তো ডাবল বেড যখন আমি ধরছি কোদালতে, একটু খেয়াল করে দেখুন তো, এখানে কোনো মাপ লাগছে না, কিছু না। একটা আইডিয়া করে আপনি যখন কোদালটা টাচ করবেন মাটিতে, আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার 1 হাত 4 আঙুল হয়েছে। তো তারপরে সোজা বেরিয়ে যাবেন দুদিকে মাটি তুলতে তুলতে। অল্প একটু ফলো করুন, আমাকে এবার দেখবেন না, এবার আপনার কোদালের মাথাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বেডটা কিভাবে হচ্ছে। ফলো করুন। এটা হচ্ছে আমার আসল জল নিকাশি ব্যবস্থা। এই ড্রেনটা দিয়ে আমার টোটাল জলটা বাইরে বেরিয়ে যাবে, এই ড্রেনটা দিয়ে। এইবার এখানে কোদালটা যখন এরকম ধরবেন, তাহলে এইখানের ডিস্টেন্সটা আমার 1 হাত 4 আঙুল যেন হয়, এই যে এই মাপটা। এইবার কোদাল চালাবেন, দুদিকে তুলবেন, ছোট ছোট কোপ দেবেন, বেশি বড় না। এইভাবে আগাবেন। আপনাদের জমিটা অল্প একটু দেখাই। এই যে খেয়াল করুন, এই হচ্ছে আমার টোটাল লম্বা ড্রেন। তো এইখানে যখন মাটি তুলে রাখবো, এটাতেও কিন্তু দুপাশ দিয়ে লাগাবো, তাহলে এই জায়গাটা আমার নষ্ট হবে না। এখানেও ডাবল বেড থাকলো, দুপাশ দিয়ে থাকলো, দুপাশ দিয়ে ড্রেন থাকলো। চলুন, এখান থেকে 8 হাত দূর আবার একটা লম্বা ড্রেন, দুপাশে 2টো লম্বা ড্রেন, আর এই যে বেড। এইবার এর মাঝখান দিয়ে এই যে আড়ে টেনেছি, খেয়াল করে দেখুন, পাশে ঘুরি তাহলে বুঝতে পারবেন। এই যে এই দেখুন, আর এখানে হচ্ছে বীজ ফেলবো, চটা কমপ্লিট। তো সবাই এভাবে জমি চাষ দিয়ে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখুন। ফুলকপি যখন চাষ করবেন, মাটিটা যত আলগা হবে, কারণ শিকড়গুলো তো ওদের খুব মজবুত টাইপের হয় না, তো যত এরকম ভুরভুরে টাইপের মাটি করবেন, তত কিন্তু সুন্দর আপনার কপিটা হবে। আর এইভাবে চারা দেওয়ার জায়গা আপনারা কিন্তু রেডি করে ফেলুন, আর ধীরে ধীরে বেডগুলো কমপ্লিট করে ফেলুন। এবার আপনাদের সার ব্যবস্থার কথা বলি। এই সময় সার আপনারা জমিতে কি দেবেন? দেখুন, সার আপনার হাতে যদি আপনি এখনও বীজ ফেলে না পারেন, ধরুন আপনি 1 মাস বাদে চারাটা বসাবেন, চারা তৈরি হবে তারপরে তো বসাবেন। তো এখনই যদি বেড করতে গিয়ে আপনি সারটা জমিতে দিয়ে ফেলেন 1 মাস আগে, তাহলে কিন্তু আপনার কি হবে, সেই সারের কিন্তু কাজ থাকবে না। ফসফরাসের কাজটা আপনি কিন্তু পেতে পারেন। ওই জন্য আপনারা যখন মাটি টানবেন, মাটি যদি একটু শক্ত প্রকৃতির হয়, আলগা টাইপ কম হয়, রন্ধ্রযুক্ত কম থাকে, তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট যেটা আছে 1 বিঘা জমিতে আপনারা 30 কেজি ছিটিয়ে দিতে পারেন, মানে ধুলো যেটা ডাস্ট আকারে থাকে। তাহলে আপনার ক্যালসিয়াম, ফসফরাস, সালফারের চাহিদাটা কিন্তু পূরণ হবে একটা সারের মধ্য দিয়ে। আপনারা দানাটাও ছেটাতে পারেন। তাহলে এই মুহূর্তে আপনারা যদি এখন 1 মাস সময় থাকে সার দিতে চাইছেন, তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন, আর সঙ্গে শুধু হিউমিক দিতে পারেন। ফুলকপিতে হিউমিক কিন্তু খুব উপকারী একটা জিনিস বলতে পারেন। আর মাটিতে যদি রস থাকে দরকার নেই, আমি যেটা বলবো মাইক্রোরাইজার কথা বলতে যাচ্ছিলাম, দরকার নেই। আর হিউমিকও আপনি না দিতে পারেন, জাস্ট এই মুহূর্তে আপনারা শুধু সিঙ্গেল সুপার ফসফেট দিন, মাটি টানুন। সময় গোবরের সার, যদি ভালো ঝুরঝুরে গোবরের সার থাকে, কোনো প্রকারের ক্ষতি নেই, গাছের চেহারা আরও ভালো হবে। আপনি 1 ট্রলি 1 বিঘাতে ছিটিয়ে দিন না, 1 ট্র্যাক্টর মানে 1 ট্রলি 100 ফুট গোবরের সার সমস্ত জায়গায় ছিটিয়ে ভালো করে আপনারা বেড বাঁধুন, কোনো সমস্যা নেই, খুব সুন্দর হবে। আর তার সঙ্গে যদি একটু খোল দিতে পারেন, ধরুন 12 থেকে 15 কিলো খোল আপনারা গুঁড়ো করে মেশিনে দিয়ে যদি ছিটিয়ে টানেন, তাহলে সেই জায়গার কোয়ালিটি, মানে কপির কোয়ালিটি
অন্যরকম হবে। রাসায়নিকের সঙ্গে যদি এগুলো মিশে যায় তাহলে তার গুণ কিন্তু অনেক। কিন্তু যাদের চারা রেডি হয়ে গেছে, মোটামুটি ধরুন 15 দিন, আপনি আর 10 দিন 12 দিন বাদে রোপণ করবেন, বেড তৈরি করছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে জমিতে সার দিতে হবে। তো সার হিসাবে এই মুহূর্তে অনেকে 10-26 ব্যবহার করেন, অনেকে 14-35-14 ব্যবহার করেন। তো আপনি যদি 14-35-14 মানে 14% নাইট্রোজেন, 35% ফসফরাস আর 14% পটাশ ব্যবহার করেন, তাহলে আপনি মোটামুটি 1 বিঘা জমিতে আপনি 25 থেকে 30 কিলো ব্যবহার করে দিন, আর কিচ্ছু দিতে হবে না। কিন্তু যদি ডিএপি ব্যবহার করেন, ডিএপিও দেয় অনেক ক্ষেত্রে, ডিএপি আপনি মোটামুটি 20 থেকে 25 কেজি ব্যবহার করুন। এবার ডিএপি যদি ব্যবহার করেন, সঙ্গে আপনি পটাশ দেবেন 10 কেজি মতো, ব্যাস এই দিয়ে আপনারা মাটিটা টেনে দিতে পারেন। তারপরে চারার পরে কি দেবেন, চারা অবস্থায় কি দেবেন, কোন অনুখাদ্য, মাইক্রোরাইজা, হিউমিক কী অনুপাতে দেবেন, কার সঙ্গে কী মেশাবেন, পরপর সেগুলো চ্যানেলে থাকবে। জাস্ট আমি একটা আপনাদের ইঙ্গিত দিলাম মাটিতে এই মুহূর্তে আপনারা কি দেবেন। তাহলে 14-35-14 ডিএপি অথবা পটাশ, মানে ডিএপির সঙ্গে পটাশ, অথবা 15-15-15 সুফলা দিয়েও আপনারা অনেকে করতে পারেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা রত্ন ব্যবহার করতে পারেন, যেটা রত্নের ভিতরে 3-4 প্রকারের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং সালফার রয়েছে নির্দিষ্ট অনুপাতে। তার সঙ্গে কিছু ডিএপি মেশাবেন, তাহলে আরও মিশ্রণটা সব থেকে মজবুত হয়, ভালো হয়। নার্সারি ফেলবেন অবশ্যই কিন্তু এইভাবে শেড তৈরি করে রাখবেন। একটা সস্তা, একটা সুন্দর। এখানে যে সুন্দর দেখানো হচ্ছে কারণ এরপরে ফুলকপি তোলার পর আবার বাঁধাকপি চারা ফেলা হবে, সেই জন্য একটু মজবুত করে এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্ট্রাকচার। প্রথমে এইভাবে স্ট্রাকচার করে নেবেন, এই যে 2 মাথা দিয়ে আর মাঝখান দিয়ে। মাঝখানে যে হাইটটা রাখা হয় সেটা 1.5 হাত উঁচু হয়, আর সাইডে যেটা রাখা হয় সেটা 1 ফুট মাটি থেকে উঁচু রাখা হয়। এর কারণ হচ্ছে এই যে সাইড দিয়ে হাওয়া বাতাস ঢোকে, ঠিক আছে, হাওয়া বাতাসটা খেলা খেলতে পারে। আর এই যে চটাটা দেওয়া আছে আর এই যে টানা দেখতে পাচ্ছেন চটা, এর উপর দিয়ে রাউন্ড করে করে এইভাবে চটা দিয়ে দেবেন। মাঝে গ্যাপ রাখবেন, 1.5 হাত মতো করে একটা গ্যাপ রাখবেন, ব্যাস সুন্দর একটা স্ট্রাকচার আপনার চারার জন্য, নার্সারির জন্য, মানে দীর্ঘমেয়াদী নার্সারির স্ট্রাকচারের জন্য এটা কিন্তু করতে পারেন আপনারা। তো এই হচ্ছে মোটামুটি আজকের একটা ছোট্ট ভিডিও, জমি থেকে সরাসরি আপনাদের জন্য তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে দেখা হবে।